পাচ্ছ আমার সাথে I have Jhilam Gupta. She needs no introduction. Tao I'll give a small introduction about her. She is a social media influencer, and when I talk about social media influencer, it's just not someone who influences people, someone who influences public opinion also, who shapes public opinion. আজকালকার দিনে যখন পাবলিক এডিটোরিয়াল পড়া কমে গেছে, অন ছিল তো So today when it comes to public opinion, আমরা social media তে অনেক বেশি fast move করি than newspapers editorial. So আমরা যারা 70s এর তাদের জন্য নিউজপেপার এডিটোরিয়াল যে কাজটা করতো, এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সরা সেই কাজটা করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, she has another side to it. She is an accomplished author. 4টে বই আছে ওর। তাছাড়া she is a panelist for several television stations, এবিপি আনন্দ থেকে শুরু করে 24 ঘন্টা থেকে শুরু করে। অসম্ভব ভালো গান গায়, গান না শুনে ছেড়ো না। এবং কথা তো অবশ্যই ভালো বলে, এবং যখন কথা বলে কিভাবে জানি আমাদের মনের কথা বলে। এই যে অন্যের মন পড়তে পারার যে একটা সাবলীল একটা কি বলবো, একটা ক্ষমতা, একটা প্রতিভা, that is very unique in her. But before we start, I would request our Dean Ma'am, Dr. Minal Parekh, to felicitate her. Thank you for coming to SMU. একটা ছবি করবে সামনে, এটা রেখে করো। হ্যাঁ, রেখে করো, ভালো লাগবে। তো ও লজ্জা পাওয়ার আগে আমি মাইকটা ওকে হ্যান্ড ওভার করে দিচ্ছি ও সেশনের জন্য, এবং আমরা পিছনের দিকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, ও আসছে এটা? আচ্ছা, প্রথমত হচ্ছে এত ভালো ভালো কথা আমার নামে আমার বাবা মাও বলেনি কখনো। আমার খুবই লজ্জা লাগছিল, আমি চাইছিলাম ওনাকে থামিয়ে দিতে, কিন্তু উনি থামছিলেনই না। এবার একটা মানে সম্মানীয় মানুষকে তো বলা যায় না আপনি থেমে যান, এবার তো আমি তাই থামাইনি। বলছেন ভালো লাগে, ঠিক আছে, বিষয়টা সেটা না। কথা হচ্ছে তোমরা কজন চেনো বলো তো আমাকে? অচেন মানে না চেনো এরকম লোকও আছে, তাই তো? দ্যাট ইজ গুড অ্যাকচুয়ালি। প্রথমবার দেখবে জাজ করবে না আমাকে, বা করতেও পারো, বেশিরভাগই করছো, সেটা বড় কথা না। বড় কথাটা কি সেটাও আমি জানি না, কিন্তু কথা হচ্ছে তোমাদের কাছে আমাকে আনা হয়েছে খুব ইম্পর্টেন্ট ব্যক্তি বানিয়ে। এবার তোমরা আমাকে যা খুশি প্রশ্ন করতে পারো, কারণ ভোট চাইতে তো আসিনি যে হঠাৎ করে আমি ভীষণ ভালো, আমি একটা বিরাট বড় পার্টিকে লিড করি, তারা তোমার জন্য বিরাট বড় ভবিষ্যৎ গড়ে দেবে, এসব তো বলতে পারবো না। তো যেটা তোমাদের জানার ইচ্ছে, প্লিজ গো অ্যাহেড। দেখো, জেনারেলি তো মাথা থেকেই আসে সবার, তো আমারও মোটামুটি ওখান থেকেই আসে। তবে চেষ্টা করবো, দেখি অন্য কোনো অর্গান থেকে যদি পাওয়া যায়। আর কেউ? এনিওয়ান? তোমাদের অনেক নাকি প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। স্টার্টিং অ্যাকচুয়ালি হ্যাঁ ওরকমই বলতে পারো, কারণ আমি আগে একটা খুব বোরিং চাকরি করতাম। মানে সব চাকরি বোরিংই হয়, চাকরি কখনো আনন্দের হতে পারে না। মানে তুমি খুব ভাববে এই তো এখানে আমি কামাল করে দেবো, হয় না। তো তো এরকম একটা চাকরি করতাম, সেখানে আমি লেখালেখিই করতাম, ক্রিয়েটিভ রাইটার ছিলাম। এবং সেখানে শুরু করার পর যত না আমাকে কাজের জন্য আমার বিরক্তি লাগতো, কাজটা ঠিক আছে, যারা কাজটা করে নিত তারা খুব বেশি বিরক্তিকর ছিল, তো সেই জন্য আমার ভালো লাগতো না। তো আমি বেশিরভাগ দিনই যখন ওয়ার্ক ফ্রম হোম ছিল, ওই লকডাউন পিরিয়ডটা, সবাই মিটিংয়ে থাকতো। আরে ওটা বলো না যেটাতে সবাই মিলে চৌকো হয়ে বসে থাকে, কী বলো ওটাকে? জুম। আমি ফোনটা এয়ারপ্লেন মোডে দিয়ে ঘুমিয়ে পড়তাম ভাত খেয়ে, ঠিক আছে, কারণ সব দুপুরেই হতো।
এবার আমি ঘুমোচ্ছি জেনে মানে জানতে পেরে গেছিলেন অ্যাক্সিডেন্টালি। উনি আমায় বলেন, তুমি কি চাকরি করতে চাও না? আমি বললাম না। তো বললো তাহলে ছেড়ে দাও। আমি বললাম হ্যাঁ, ভাগ্যিস বললেন, আমি ছেড়ে দিতাম। তো ততদিনে আমি ওই অ্যাক্সিডেন্টালি ভিডিও বানানোটা শুরু করে দিয়েছি। সবাই কিছু না কিছু বানাচ্ছিল, মনে আছে তোমাদের? মানে কিছু পারছে না তো ডালগোনা কফি বানিয়ে দিচ্ছে ভাই। কেউ ডালগোনা কফি বানাতে পারছে না, সে ডাল গুনছে বসে বসে। ওটা ডালগোনা অ্যাকচুয়ালি, লিটারেলি। তো আমি দুটোর মধ্যে তো কোনোটাকেই আমার ইন্টারেস্টিং লাগেনি, সেজন্য আমি অঙ্ক নিয়ে বানিয়েছিলাম, বিকজ আমার অঙ্কে খুব ভয় লাগতো। এবার অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম থেকে উঠলাম দেখলাম সানডে সাসপেন্সের 2টো গল্প হয়ে গেছে, এত ঘুমিয়েছি। হ্যাঁ, মানে যেটা চালিয়েছি দেখছি সেটা হচ্ছে না, শুনেও তো বোঝা যায়। দেখছি অন্য কারা সব কথা বলছে, কি চেঁচামেচি হচ্ছে। দেখলাম ওটা শেষ হয়ে আরেকটা প্রায় শেষের পথে। ভিডিওটা দেখছি 200K লেখা ভিউজ। আমি তখনও বুঝতে পারছি না যে এগুলো তো অন্যদের জায়গায় দেখি। 200K মানে কত, 20,000? প্রথমে এতটাই অশিক্ষিতের মতো আমি ভেবেছি। একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি, বললো এটা তোমার ভিউ 2 লাখ হয়ে গেছে। তারপরে দেখলাম প্রচুর কমেন্ট পড়েছে, আমি নাকি বিরাট ট্যালেন্টেড। তো এই ধরনের কথা শুনলে কার না ভালো লাগে? একটু অবাকও হয়েছিলাম। না, এটা সত্যি, সোশ্যাল মিডিয়া যে ধরনের কমেন্ট তুমি পাবে, মানে যদি তুমি বেশ একটু নামধাম করে যাও, 4-5টা লোক চেনে, বাবা মা তোমাকে অত ভালো ভালো কথা কোনোদিন বলেনি, সিরিয়াসলি। এবং তোমার নিজেকে রাজনৈতিক নেতা মনে হবে, কারণ সবাই এই ধরনের লাইন লেখে, শ্রমিক তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদি পাশে আছি, পাশে কেউ থাকে না, আমার পাশে শুধু 5 বালিশ থাকে, সিরিয়াসলি বলছি। তো বুঝে গেছো, এইভাবেই তৈরি হয়েছিল। এবার লোকে বার খাইয়ে দিল আমাকে, তুমি বিরাট ট্যালেন্টেড। আমিও বিশ্বাস করে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু জানি আমি ট্যালেন্টেড না, কিন্তু লোকে এত বলবে তুমি মানতে বাধ্য আমি ট্যালেন্টেড। তো আমিও সেই রকম বারটার খেয়ে বাড়াবাড়িটা করে ফেললাম, এখন বসে আছি কিনা। আর কারোর কিছু এনিথিং? তোমাদের কোনো প্রশ্নই নেই? স্যার আপনি কত কি প্রশ্ন করবেন বলেছিলেন আমাকে? হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, তুমি তো অনেক সময় আমি দেখেছি প্রচুর সিরিয়ালের মানে বিরুদ্ধে মানে কথা বলো। তো তারপরে মানে যখন ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে বলো তুমি, তুমি তো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছো, এবং তারপরে মানে আমি দেখি মানে ধরো 300 কমেন্টস তোমার পক্ষে এরকম পড়ছে। তো তারপরে যারা প্রোডাকশন হাউস তোমার কাছে আসে না যে মানে এটা কি করলেন, আমাদের ভাতে মারলেন? আপনি কোনোভাবে কোনো প্রোডাকশন হাউসের সাথে যুক্ত না তো? কারণ এই প্রশ্নটা আমাকে কেউ কোনোদিন করেনি। দেখুন, যমুনা ঢাকিকে তুমি আমার মাথায় ঢুকেছো এটা, ঠিক আছে? আমি 4টে ভিডিও বানিয়েছিলাম একটা সিরিয়াল নিয়ে, সিরিয়ালটা তাও বন্ধ হয়ে যায়। এবং তার যে প্রডিউসার, তিনি আমার সাথে দেখা করবেন বলেছিলেন। একজনের মারফত খবরটা আমার কাছে পাঠানো হয়, ওকে ডাকিস, আমি কথা বলবো। এবার আমি বুঝেইছিলাম যে দেখা হলে কথা হলে খুব সুখকর এক্সপিরিয়েন্স হবে না, তো আমি যাইনি। এবার এখনও পর্যন্ত কোনো প্রোডাকশন হাউস থেকে তো ওরকম কোনো সমন টমন পাঠায়নি। তবে আমি এত সিরিয়াল রোস্ট করেছি, আমাকে সরকার থেকে সিরিয়াল কিলার শ্রী দেওয়া হবে বলা হয়েছে। আমি এখনও প্রস্তাবে সায় দিইনি, নেব কি নেব না আমার ব্যক্তিগত ব্যাপার, তো দেখা যাক। আব বাতাও, আর কিছু কুচবি? আরে আর তুমি ওই সিরিয়ালের মানে কি বল, প্রডিউসারের থেকেও বড় ফ্যান দেখছি আমি। তোমরা কেউ দেখেছো যমুনা ঢাকি, বা হ্যাভ ইউ হার্ড দ্য নেম? আমার বারে বারে কমেন্টসগুলো মনে পড়ে যাচ্ছিল বলে আমি থ্রু আউট দ্য মানে ওই 22 মিনিট তো থাকে একটা বাকি সময়টা থ্যাঙ্কফুলি অ্যাড থাকে। তো ওই 22 মিনিট প্রচণ্ড হেসেছিলাম। তো আমাকে জিজ্ঞেস করেছিল আমার ওয়াইফ যে তুই হঠাৎ করে এই সিরিয়ালটা ফার্স্ট অফ অল দেখছিস কেন, তুই তো কোনোদিনও এরকম, তোর তো পাগলামি ছিল না, মানে তুই হঠাৎ। আনলাম যে না, আমি দেখলাম কালকে ঝিলমের ইয়েটা দেখলাম, ফেসবুক লাইভটা দেখলাম, দেখে আমি মনে হলো যে আমি এটা দেখি, তো ঠিকই আছে। তো মানে এই অ্যাসেসমেন্টের
একটা দেখো, তুমি বলছো আমি রোস্ট করেছি, বাট হোয়াট ইউ সেড ওয়াজ কারেক্ট। মানে ইট ওয়াজ আ সিরিয়াল দ্যাট কোনো মানে যার বলি হ্যাঁ স্যার প্যার ছাড়া, মানে আপনার কথাগুলো কিন্তু থাকবে, মানে ওরা আমাকে সাংবাদিক হিসেবে চেনে, মানে এবং মানে এটা আমি আমার ইউটিউবে দেব। হ্যাঁ, ওরা আমাকে সাংবাদিক দেব। তো আমার যেটা মনে হয়েছে যে এই যে নির্ভীকভাবে ঠিকটা বলা, এটা বলার জন্য কিন্তু একটা গাটস লাগে। সো মানে এবং যেটুকুন আমি তোমাকে জানি যে মানে তোমার মাথার উপর কারো হাত নেই, বা তোমাকে মানে তোমার কোনো কর্ণের মতন রক্ষা কবচ নেই, হ্যাঁ, সুতরাং এই গাটসটা যে আমি যেটা সত্যি কথা সেটা সহজভাবে বলবো, এটা করো কি করে? দেখুন, আমি একটা জিনিস মনে করি, যেটা দেখে হাসি পাচ্ছে, আমি তো বিরাট ক্রিটিক হয়ে কথাটা বলছি না, আমি বলছি আমার সামনে একজন মেয়ে গিটার বাজাচ্ছে, প্রথমে সে ঢাক বাজাচ্ছিল, মানে ঢাক বাজানো ইটসেলফ খুব কঠিন একটা কাজ, ড্রামের একটা মানে সিস্টার কনসার্ন ঢাক। তো সেখান থেকে হঠাৎ করে সে ইলেকট্রিক গিটার বাজাচ্ছে, হাতে বড় বড় নখ। গিটার বাজানোর প্রথম শর্তই হচ্ছে নখ টক রাখা যায় না, সেখানে সে বিভৎস হয়ে বাজাচ্ছে, ব্যান্ড খুলে ফেলেছে, বয়জনের মতো ব্যান্ড। এবার সেটা নিয়ে আমি হাসবো না? মানে তোমরা কখনো দেখেছো ঢাক বাজছে, মানে আমার কেন খারাপ লাগে, যখনই তুমি কোনো জিনিসকে করবে তোমার মাথায় কি আসবে সেটা প্রপারলি করি, নাহলে তো করে কোনো লাভ নেই। ঢাক বাজাচ্ছে, ঢাকটা বাজানোর জন্য কেন হিন্দি সিনেমা ইংরেজি সিনেমাগুলো একটু হলেও বেটার হয় এসবের থেকে, তার কারণ হচ্ছে ওরা কিছুটা হলেও ট্রেনিং নেয়। যখন নায়ক নায়িকাকে দেখানো হয় বক্সার একটু বক্সিং শেখে, প্র্যাকটিস করে। এইখানে ঢাক বাজাচ্ছে, ঢাকে হাতই দেখাচ্ছে না, মাথা তুলে এরম করছে আর ঢাক বেজে যাচ্ছে। তো তুমি কি ঘাড় দিয়ে ঢাক বাজাচ্ছ না। তারপরে তুমি মহিলা ব্যান্ড খুলে ফেলছো, সেখানে তুমি এত বড় 1 ফুট নখ নিয়ে গিটার বাজিয়ে দিচ্ছ। এবার এই ঝ্যাংঝ্যাংপনাগুলো করলে কি হয়, খুব শিক্ষণীয় সেমিনার হচ্ছে এটা। তো এগুলো করলে কি হয়, তুমি আলটিমেটলি মানে তোমার কোনো ভ্যালু অ্যাড করছো না। যে কোনো কাজ কি ভ্যালু অ্যাড করে সমাজের প্রতি বা যে কোনো কিছুর প্রতি। আমিও ঝিকিমিকি টুম্পা বলে কিছু ভ্যালু অ্যাড করি না, বাট বিষয়টা হচ্ছে এমন কিছুও করি না যেটা পরে হাস্যাস্পদ হয়ে দাঁড়াবে। যে টপিকগুলোকে আমি রোস্ট করি সেগুলো হাস্যাস্পদ বলেই করি। একটা ভালো কাজ করলে সেটা নিয়ে আমি নিশ্চয়ই ছ্যাবলামো করতে পারবো না। তো এবার যদি ওই 1 ফুট নখ নিয়ে কেউ করে, আবার যমুনা কথায় কথায় আবার ওখানে কিডন্যাপ হয়ে যেত। আর কিডন্যাপটা অদ্ভুত রকমের কিডন্যাপ, দেখতো না দেখ কিডন্যাপ হয় কেউ, মানে তুমি ধরো তোমরা আবার এগুলো বোঝো না, না দেখতো না দেখটা বুঝবে না। তোমাদের এখানে ইংলিশ মিডিয়াম কজন? ওই জন্যই দেখতো না দেখ বুঝবে না। ঠিক আছে, আমি বুঝি তোমাদের যন্ত্রণাটা। বিষয়টা হচ্ছে মানে দেখতো না মানে ফ্রিকুয়েন্টলি। ধরো আজকে তুমি কিডন্যাপ হয়ে গেলে, বলছি না মানে হয়ে গেলে, তোমার বাবা মা বাড়িতে কি ব্যবস্থা নেবে যাতে আগামী দিনে তুমি সেফ থাকো, রাইট? যমুনা ধরো এই সোমবার কিডন্যাপ হয়েছে, পরের সোমবারটা বাদ দিয়ে আবার পরের সোমবার কিডন্যাপ হয়ে যাবে। এবার শুধু যে কিডন্যাপ হচ্ছে তাই কিন্তু নয়, কিডন্যাপ হয়ে আবার নিজেই বাড়িতে পালিয়ে আসছে, ওরা আবার কারোর হেল্প নেয় না, পুলিশের জন্য অপেক্ষাই করে না। হ্যাঁ, তোমাদের কার কার ফোনের লক আছে? স্ক্রিন লক কেন আছে? তোমরা কি টাটা বিড়লা আম্বানি কেউ না তো? কি এমন আছে খুব জোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইসব? এখন সেটাও মুড়ি মুড়কি বাবা মার সাথে দেখাও, ব্রেকফাস্টও খাইয়ে দাও, তাদের চাপ নেই। কিন্তু যমুনা কিডন্যাপ হচ্ছে, যমুনার যে কিডন্যাপার তার ফোনে কোনো লক নেই ভাই। যমুনা মুখে করে ফোনটা টেনে নিল, হাত তার বাঁধা, থুতনি করে ডায়াল করে বাড়িতে ফোন করে দিল, এইটা দিয়ে আমাকে নিয়ে যাও। মানে কে করো তো अच्छे से करो वरना मत करो। থুতনি দিয়ে ডায়াল করে বাড়িতে বলছে আমি কিডন্যাপ হয়ে গেছি, আমাকে বাঁচাও। আবার ধরো তোমাদের কাউকে 1-1.5 দিন খেতে দিল না, তোমরা কথা বলতে পারবে না, চিঁচি করবে। যমুনা নিজের মনের জোর বাড়াতে ওখানে গান করছে বসে বসে, এবং দেখা হচ্ছে 6 দিন তাকে খেতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, 6 দিন খায় তো নি, কিন্তু যমুনার মেকআপ ইনট্যাক্ট, শাড়ি একখানা পিন করে পরা,
সেই আঁচল লুটিয়ে পড়েছে পুরো মইনিমোহন কাঞ্জিলাল, ঠিক আছে? এবার এইগুলো দেখে কি হাসবো না? মানে হাসাটা কি আমার অপরাধ? তারপরে কেউ যদি বলে দেখা করবো, তাহলে তো ভাই আমার প্রবলেম না, তোমাদেরই প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। স্যার কোশ্চেন করুন, আমি আর বলতে পারছি না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি, রোস্টিং করলে তো মানে পার্সোনাল অ্যাটাক, আর যেটা আরেকটা আছে মানে জিনিসটাকে কি করে করব, মানে এরকমভাবে, হ্যাঁ নিরপেক্ষ একটা ব্যাপার আসবে। তুমি কি রোস্টিং করতে চাও? না মানে মানে ব্যাপারটা মেনটেন করো কি করে? মানে পার্সোনাল অ্যাটাক তো হয়ে যেতে পারে কোনো সময় কোনো একটা অরিন্দম লাইনে। বাবু তোমাদের প্রফেসর, হ্যাঁ। তুমি ওনাকে রোস্ট করবে, একদম ক্লিন বোঝাচ্ছি। না মাঝে মাঝে তাকাতে পারো। আরে সবাই ভালো, আমি যাদেরকে রোস্ট করছি তারা কি ভালো নয়? তারাও তো খুব ভালো। বিষয়টা হচ্ছে তুমি কিভাবে করছো সেটা ম্যাটার করে। এবার ধরো অরিন্দম বাবুকে তুমি রোস্ট করবে, অরিন্দম বাবু আজ একটা সিরিয়াল করলেন বা একটা সিনেমা করলেন যেটার কোনো মাথা মুন্ডু আগা মাথা কিছুই নেই, তুমি ক্যারেক্টারটাকে নিয়ে বলছো। ধরে না অরিন্দম বাবুর নাম হয়েছে অজয়, বলবে সিনেমায় অজয়কে দেখলাম একটা নবাবের মতো টুপি পরে এলো, একা হাতে 10টা গুন্ডা পিটিয়ে বাড়ি চলে গেল, এবং বাড়ি যাওয়ার পথে একটা স্টপ নিল, নায়িকার সাথে নেচে নিল 2 মিনিট, তাও বাড়ি চলে গেল। একদম অখ্যাত, মানে সবাই গুলি চালিয়েছে, একটা গুলিও গায়ে লাগেনি, অজয় একটাই গুলি চালিয়েছে, তাতে 10 জন মারা গেছে। এটা দেখলে তুমি হাসবে তো? তুমি রোস্ট করলে সিকোয়েন্সটাকে এবং অজয়ের ক্যারেক্টারটাকে, তার গেট আপটা যেটা খুব হাস্যকর ছিল। তুমি কি ব্যক্তি অরিন্দম বাবুকে কিছু বললে না? তাহলে সে যেটা করছে সেটাও একটা কাল্পনিক ইমাজিনারি জিনিস, সেটাকে করছো। কিন্তু উনি রক্ত মাংসের পিছনে যে তোমার দাঁড়িয়ে আছে তাকে তোমার করার কিন্তু সাহস নেই, করতে পারো না তুমি, এটা এথিক্যালিও ঠিক না। কারণ যে যমুনা ঢাকি সাজতো মেয়েটি শ্বেতা ভট্টাচার্য, তাকে কিন্তু আমি পার্সোনালি চিনি না। আমি কি গিয়ে বলতে যাবো সেটা কি এমন করে যে ভুলভাল বাজে কিছু হতে পারে না, এটা আমি বলবো না। তার যে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনটা সেটা হাস্যকর, আমি সেটাকে নিয়ে 100 বার আলবাদ বলতে পারি। তার কারণ আমিও একজন দর্শক, আমি তো আমার ইলেকট্রিসিটিটা আমার পুড়ছে তোমার দেখতে গিয়ে, তোমার পাগলামো অ্যাক্টিং আমি কেন দেখবো ভাই, রাইট? তো সেটা তুমি করতে পারো, কিন্তু রোস্টিং আমার মনে হয়, দেখো রোস্টিং খুব ভাস্ট একটা জিনিস। বিদেশে বা এখন আমাদের এখানেও যেভাবে রোস্টিং হয়, রোস্টিং কালচার ইন্ডিয়াতে অনেক পরিবর্তন হয়েছে, এবং হওয়ার পর এখন যেটা চলে গেছে না সেটা খুব হার্শ হয়ে গেছে, সবাই সেটা নিতে পারবে না। মানে আমাকেই যদি কেউ বাবা মা তুলে যা তা বলে করে, যেটা হয় সেটা আমি নিতে পারবো না, সবাই সেভাবে প্রস্তুত থাকে না। তো রোস্টিংটা আমার মনে হয় একটা লিমিট অবধি গিয়ে করা উচিত, যেখানে যাকে তুমি রোস্ট করছো সে যেন খুব তার সেন্টিমেন্টে আঘাত না লাগে। এবার দেখো কিছু লোক হয় সেন্টিমেন্টাল, কিছু লোক হয় সেন্টিটা বাদ দিয়ে, তাদের সবাইতেই গায়ে লেগে যায়। যেমন আমি নাম করবো না, একজনকে আমি রোস্ট করেছিলাম সিরিয়ালের, তার ক্যারেক্টার নাম ছিল পিসিমা, এবং পিসিমা সকালে উঠেই ব্রেকফাস্ট টেবিলে দেখছি মাথার এই জায়গায় গোল গোল চুল, চুলটা বাঁধা পরচুল আর কি, সাদা পাকা, এখানে এরকম চুল। সেটা আমি বলেছিলাম যে পিসিমার মাথায় এগুলো কী লাগানো থাকে, জিলিপি? এইটা বলেছিলাম। পিসিমা এত বড় হ্যাজনামিছে ফেসবুকে, আমার ভিডিওটা শেয়ার করেছে এবং লিখেছে এরা কি জানবে থিয়েটার আর্টিস্টের সংগ্রাম, কত বছর থিয়েটার করছে, কোনো আইডিয়া আছে, জানে কিছু, শিখেছে? ভাই আমি তো থিয়েটার নিয়ে কথাই বলছি না, আমি বলছি একটা পরচুলো নিয়ে যার সামনে জিলিপির মতো কি একটা আটকানো, চলে গেল কোথায় সিরিয়াল কোথায় কি করেছে তাতে। এবং লাস্ট দেখলাম তাকে সমর্থন করতে আরও 50 জন কমেন্ট করেছে, যারা লিখছে ঠিক বলেছো তুমি, এদের একদম পাত্তা দেওয়া উচিত না। এবং লাস্ট কমেন্টটি ওনার বরের আসে, প্লিজ এবার শুয়ে পড়ো। এবং সেদিন আমি জিতেছিলাম, তো সেটা দেখে আমি বুঝলাম ইয়েস আমি জিতে গেছি, আই মেড ইট। এবং তারপর আমি দেখলাম পরের দিন উনি ওটা ডিলিট করে দিয়েছেন, ওই একটা শুয়ে পড়ো দেখে। তো রোস্ট এভাবেই করো, যদি করার ইচ্ছে থাকে আমাকেও করতে পারো, ভালো করে করো। আমার একটা প্রশ্ন আছে, যে তুমি যে ডেলি যে দেখো যে জিনিসপত্রগুলো, ভাবুন লেডিস কম্পার্টমেন্ট বা রিসেন্টলি রথ নিয়ে যেটা করেছো,
মানে তখনই কি ওটা কি তৎক্ষণাৎ ভেবে ফেলো নাকি পরে ওটাকে ভেবে যে ছবিটা তোলো, মানে তখন কি ভাবো নাকি পরে ওটাকে ভেবে চর্চা করে ভিডিও বানাবো ওটার উপরে কমেন্ট করো? না, আমি যখন যাই আমার তখনই খুব হাসি পায় যখন আমি দেখি। যেমন এবারে দেখেছি আমার রথের ভিডিওটার কথাই যেহেতু আপনি বললেন, ওটা চালাতেও পারেন ইফ ইউ ওয়ান্ট। তো এক সেকেন্ড আমি একটু বলে নিই, তাহলে বুঝতে পারবে যে ওটাতে আমি বলেছিলাম যে ঠাকুরকে ঠাকুর দেখাতে নিয়ে এসছে, কিন্তু কেন এসছে তোমরা কি দেখেছো কেউ আদৌ? কে দেখেছো? ও, তুমি কি সবই দেখো? এত তো আমিও দেখি না। যাই হোক, হ্যাঁ তো চালান প্লিজ। আচ্ছা, হাসি না পেলেও হাসবে, ঠিক আছে? ইটস আ রিকোয়েস্ট। আচ্ছা, আমার কিন্তু খুব একটা শয়ের দোষ নেই, কিন্তু আমি বলি ভিডিওতে, ঠিক আছে? দেখুন আমাদের এই যে সময়টা চলছে, এই সময় লোকে না নিজেদের নামদাবাজি, নিজেদের ক্রিয়েটিভিটি এই সমস্ত কিছু দেখাতে গিয়ে ঠাকুরের সাথে অনেক রকম ছেলেখেলা করে বসে। এবং ঠাকুরকে যদি ছেলেখেলাটা হয়, আমি বেট লাগিয়ে বলছি, সেটা কোনো সাধারণ লোকের সাথে যদি করা হতো সে কিন্তু খেতে রাগ হয়ে যেত। শুধুমাত্র ঠাকুর বলে আজকের লোকে ফাঁস পেয়ে যাচ্ছে। ঠাকুর তো নিজ গুণে সবাইকে ক্ষমা করে দেয়, শত অত্যাচারেও রাগ করে না, তাই বলে এটা হতে দেওয়া যায় না। আজ আমি কিছু উদাহরণ তুলে ধরবো। এই মাহেশের রথটাই ধরুন না, আমি নিজে জগন্নাথ দেবের খুব বড় ভক্ত এবং প্রত্যেকবার রথের দিন কোথাও যাই না যাই মাহেশের রথে আমি যাবই। এবং 1 মাস যে মেলাটা থাকে সেখানেও আমি প্রায়শই যাই, ঠাকুর প্রণাম করি, জিনিসপত্র কিনি, আনন্দ করি, ঠিক আছে। কিন্তু রথের মেলার দিন আমি এমন কিছু জিনিস দেখি না, মানে আমার পিত্তি প্যাক হয়ে যায়, বুঝতে পারি না এবার আমি কি করব। রথের দিনের কথা মাথায় রেখে তাহলে বলি, লোকে করেছে প্রণাম, চেয়েছে পুণ্য, ছুঁড়েছে ফুলের পাপড়ি, এসবেরই মাঝে ভিড় করেছে হাজার হাজার ছাপড়ি। ইয়েস, এই ছাপড়িদের উৎপত্তি কোথায়? এরা কোথা থেকে আসে, কেন আসে? যে কোনো সামাজিক জনসমাগমে এদেরকে আপনি দেখতে পারবেন এবং এদের বিন্দু মাত্র ঈশ্বরের প্রতি ফোকাস নেই। ছাপড়িদের যত ফোকাস হচ্ছে ভিড়ে ঠেলাঠেলি করার উপর, আর যেখানে কচি বয়সের কম বয়সের মেয়ে দেখবে তাদের কানের গোড়ায় গিয়ে ভেপু বাজানো। এ কি ধরনের ফোকাস ভাই তোমাদের? মাহেশে ঠিক রথের দিন যারা যারা যায় তারা সবাই জানে ওই দিন রাস্তার দুপাশে প্রচুর জলছত্র দেয়া হয়। খুব ভালো কথা, প্রত্যেকটা দর্শনার্থী সেখানে জিরিয়ে নিতে পারে। যাদেরকে আর এখানে ছাপড়ি টার্মটার সাথে কতজন পরিচিত? আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। ছাপড়ি এতটাই ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়ে গেছে, একটা গানও বেরিয়ে গেছে, ছাপড়ি ছাপড়ি না কর তু শরীরে, কি জানো, ইস ছাপড়ি কি ফ্যান ইয়ে দুনিয়া সারি রে, এরকম একটা গান আছে, খুবই শিক্ষামূলক গান। হচ্ছে অবজারভেশনের কথা বললেন ওখানে ম্যাম। ম্যাম তো তুমি স্টুডেন্ট তো? ও আচ্ছা, তোমাদের সবই এত কম বয়সী টিচার সবাইকে একই লাগে আমার। যাই হোক, বিষয়টা হচ্ছে তোমরা না সবসময় চোখ কান খোলা রাখবে। প্রদীপ্ত ভট্টাচার্যকে নাম জানো বা চেনো কজন এখানে? ডিরেক্টর তুমি চেনো? তুমি কি সমৃদ্ধর কেউ গাও? বন্ধু টন্ধু নয়? আচ্ছা, প্রদীপ্ত দা, আচ্ছা, মানে ডিরেক্টর প্রদীপ্ত ভট্টাচার্যর কথা বলছি আমি, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, বাকিটা ব্যক্তিগতর জন্য। উনি কিভাবে আইডিয়া বের করেন তোমাদেরকে বলি। অবজারভেশনের কথা, যেহেতু আমি ছাপড়িদেরকে অনেক বছর ধরে দেখছি, মানে আমার পিএইচডি করতে পারবো আরামসে ওর ওপর। কিন্তু প্রদীপ্তদা কিভাবে ভাবে, কেন অবজারভেশন ইজ ইম্পর্টেন্ট। ধরো এক্ষুনি বসে আছি, ধাই করে আমার মাথায় গল্প আসবে না যদি আমি খুব জিনিয়াস না হই। এবার প্রদীপ্তদা কি করে, 8B বাস স্ট্যান্ডে চলে যায়, সিরিয়াসলি বলছি এটা, আরে হাসছে, হাসছো 8B বাস স্ট্যান্ড দেখলে তোমার হাসি পায়? কি
এইটবি বাস স্ট্যান্ডে এটা বলবে না গিয়ে, যাদবপুরের লোকের খুব ইগো, ওরা বলবে কি আমাকে ছাপড়ি বল, এরকম বলতে নেই, শুধু ছাপড়িদেরই ছাপড়ি বলবে। যাই হোক, তো প্রদীপ্তদা কি করে, আইডিয়া জেনারেট করার জন্য এইটবি বাস স্ট্যান্ডে যায় এবং যে চেয়ারগুলো থাকে না বাসের জন্য লোকে যখন অপেক্ষা করে ওইখানে বসে পড়ে। যত লোক লাইন দিয়ে বাসে ওঠে নামে দাঁড়িয়ে থাকে তাদেরকে দেখে, কোনো একজনকে টার্গেট করে নেয়, দিয়ে ভাবে এই যে লোকটা দাঁড়িয়ে আছে হাতে ঘড়িটা দেখছে বারবার, কেন দেখছে? হয়তো এ কাউকে দেখতে যাচ্ছে হসপিটালে, ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে তাই জন্য বারবার ঘড়ি দেখছে, বা হতে পারে কাউকে সময় দিয়েছে, সে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে তার কাছে যাচ্ছে। সেই ক্যারেক্টারটা কে হতে পারে? প্রেমিকা হতে পারে, ওর অফিস কলিগ হতে পারে, বসের নামে বিচিং করবে একসাথে, সেই জন্য যাচ্ছে। তো এইভাবে ও গল্প আনে। আর আমি আনি কি, আমি যা দেখি সেটাকেই বলি। আমার তো এই মুহূর্তে গল্প লেখার অত নেই, যদিও একটা লিখছি, খুবই বাজে হচ্ছে, সেটা আলাদা কথা। তো আমি যেটা করি ভিডিওতে দেওয়ার জন্য আমি যেটা দেখি সেটাই বলি। ধরো আমি সত্যি এদেরকে দেখেছি, আমি রথ দেখতে যাই, ঠাকুর ভক্ত মানুষ অনেকেই গেছেন, গাদা গাদা লোক হয়েছে, গিয়ে দেখছি সব এই দিকটা সোনপাপড়ির মতো চুল, সিরিয়াসলি পার্টিং করে যায়, আর এদিকটা চুল নেই, এদিকটা স্কিন, মানে ওই ও যেরকম চুল কেটেছে ধরো ওরটা তো ভদ্র লাগে তোমার, ওর তো দুপাশেই স্কিন আছে হালকা হালকা, ওর এই পাশটা কিছু নেই, পুরোটাই সোনপাপড়ি, হাতে একটা ভেঁপু, হলুদ চুল, আর নিয়ে কানে 3টে দুল পরা, ছেঁড়া ফাটা কি ভেন্টিলেটারওয়ালা প্যান্ট, আর যত মেয়ে ফেয়ে আছে ছোটোখাটো মেয়েগুলো তাদের কানের গোড়ায় গিয়ে অশ্লীল কথা, সিরিয়াসলি বলছি খুব বাজে বাজে কথা বলে, এবং ওই ভেঁপুগুলো ইরিটেটিং আওয়াজ হয়। আমার কথা হচ্ছে তোদের যদি এতই ভালো লাগে বাড়ি গিয়ে বসে আরামে বাজা, ঠেলা ঠেলি করে ভেঁপু বাজানোর কি দরকার? কিন্তু না, ওরা এটাই করে, ওদের ভালো লাগে এগুলো করতে। এবার তুমি আমাকে বলো, রথের মেলা যেখানে জিনিসটাকে আমি রিলিজিয়াস বলতে পারি, স্পিরিচুয়াল বলতে পারি, কোথাও গিয়ে ফেস্টিভিটিও বলতে পারি, সেখানে এসে ভেঁপু বাজানোর যুক্তিটা কোথায়? যেখানে একটা পা ফেলা যায় না, এরকম করে দাঁড়াতে পারছি না আমি, এরকম মনে হচ্ছে একটা পা তুলে রাখি বকের মতো, কারণ জায়গা নেই দুটো পা রাখার, সেখানে এসে ভেঁপু বাজাচ্ছে, পেছন থেকে পুলিশ গালাগালি দিচ্ছে, এ পাশ থেকে কাকিমা বলছে আমার বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে দাও, এই পাশে একটা লোক বলছে আর কোনোদিন আসবো না, আর এ পাশ থেকে বলছে ভেঁপু বাজাচ্ছে। তো এটা আমার অবজারভেশন ছিল যে এরা, আর শুধু এদের এখানে বলে না, তুমি যে কোনো জায়গায় যাও, ধরো হাওড়া, শিয়ালদা, জেনারেল মেয়েদের জন্য বলছি স্পেশালি, তোমরা ধরো জেনারেল কম্পার্টমেন্টে উঠলে, এদেরকে আমি দেখতাম একটু রাতের দিকের ট্রেনগুলোয়, আগে চাইনিজ মোবাইল পাওয়া যেত না, এত বড় ল্যাপটপের মতো দেখতে ফোন, ঠিক আছে, সেগুলো নিয়ে উঠতো, খ্যান 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 করে গান চলছে তাতে। আমি কি গান শুনতে চেয়েছি? কিন্তু আমাকে শুনতে হবে। এই হচ্ছে ছাপড়ি, সবুজ প্লাস্টিকের বেল্ট, সেটা এতটা বেরিয়ে রয়েছে, এবং সেই শর্টে শর্টাং প্যান্ট, 188টা পকেট দেয়া, মানে কি বলবো, আর তার সঙ্গে অনবরত গালাগালি এবং মুখ থেকে পিক পিক করে পানের ওই ইয়ে ফেলা, থুতু ফেলা। তো আমি সত্যি বলছি আমার মধ্যে, আই বেট আমার মধ্যে কোনো প্রাদেশিকতা নেই। প্রাদেশিকতা মানে জান তো ওটা নেই, কিন্তু আমার মনে হয় ছাপড়ি যে কোনো জায়গা থেকেই আসতে পারে, অনেকটা ওই পার্থেনিয়ামের মতো যে কোনো জায়গায় গজিয়ে যায়। তো ছাপড়িকে অ্যাভয়েড করবে সবসময়, এদের সঙ্গে কোনোদিন ঝগড়া করবে না। তো এদের জন্য যখনই আমি এদের অবজার্ভ করেছি এদেরকে আমি ভিডিওতে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা অবজারভেশন, সবটাই অবজারভেশন। প্লিজ এটা প্লে করবে প্লিজ। তুমি ওটা কি করছিলে মাইক নিয়ে এখানে কেন? ওই রকম অমানুষের মতো ভিড়, ঘেমে নিয়ে যাচ্ছি, নিজেকে নিজেই চিনতে পারছি না ভিড়ের মধ্যে, চারিদিক লোকারণ্য, জনমানব শূন্য, তারই মধ্যে ওই জলছত্রগুলো থেকে সমানে অ্যানাউন্সমেন্ট ভেসে আসছে কি, এবারে অমুক সংগঠনের তমুক সভাপতিকে আমরা সংবর্ধনা জানাচ্ছি, তাকে আমরা বরণ করে নেব, এবারে অমুক অঞ্চল সভাপতিকে তমুক সংগঠনের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাচ্ছি, সংবর্ধনা জানাচ্ছি, ওনাকে আমরা বরণ করে নেব। এত বরণ করতে হবে কেন তোমাদের রথের দিন? ঠাকুরকে তো সংবর্ধনা জানাচ্ছ রথে চড়িয়ে, তাকে তো পুজো করছো, ওটাই তো সব থেকে দরকারি সংবর্ধনা, তাও এত লোককে সংবর্ধনা দিতে হবে কেন? আর যাদেরকে দেওয়া যায় তাদেরকে চিনিও না, সত্যি চিনি না, দেখিনি কোনোদিন, বাচ্চা বাচ্চা ছেলে,
তাদেরও নাকি সংবর্ধনা দিতে হবে, তারা নাকি কোথাকার সব সভাপতি। ঠিক আছে, ভালো কথা, নিজেরাই নিজেদেরকে একে অপরের পিঠ চুল করছে, সভাপতিদের একে অপরকে নিজেরা সবাই সংবর্ধনা দিচ্ছে, এটা অদ্ভুত একটা সংবর্ধনা। কিন্তু এই যে এত বরণ করা নিয়ে ঠেলাঠেলি, শুনে মনে হচ্ছে এটা কি হচ্ছে, মানে এত বরণের অ্যানাউন্সমেন্ট। আমি প্রথমে লোকে ভাবে কারোর বিয়ে লেগেছে, বর এসছে, বরণ করা হচ্ছে, কিন্তু না, কিচ্ছু হয়নি, সেসব নিজেরাই নিজেদেরকে বরণ করছে। আর শুধু কি তাই, শুধু কি এই সমস্ত ঘোষণার জন্য কি কানের মাথা খাওয়া হয়, তা তো নয়। মানে কি বলবো, এদিকে বলছে বরণ করে নিচ্ছে, ওদিকে বলছে পালপাড়া থেকে টুম্পা রথের মেলায় এসে হারিয়ে গেছে। টুম্পা, তুমি যেখানেই থাকো এক্ষুনি আমাদের সিএসসি অফিসের উল্টো দিকের অফিসে এসে দেখা করো, মিলন তোমার জন্য অপেক্ষা করছে। এই মিলন তিথির পূর্ণিমা চাঁদ টুম্পা মেলায় এসে হারিয়ে গেছে, কিন্তু তার প্রতি যে ঘোষণা করাচ্ছে সেটা তো সংবর্ধনার ঘোষণায় চাপা পড়ে যাচ্ছে। টুম্পা কি করে মিলনকে খুঁজে পাবে, কি করে হবে টুম্পা আর মিলনের মধুর মিলন? অন্য বছরে যেটা দেখতে পাই না, এবছরে সেটা দেখছি, গিয়ে দেখছি জাপরি কাটা ছোট ছোট প্লাস্টিকের বাক্স। মজা পেয়েছো? আমিও পেয়েছিলাম, কিন্তু বাড়ি আসার পর ওখানে দাঁড়িয়ে মজা পাবে না। কিন্তু হ্যাঁ, তুমি দেখবে মানুষের মানে আরেকজনের এক্সপেন্সে না আমাদের মজা হয়। এই যে টুম্পা হারিয়ে গেছে, টুম্পার কতটা প্রবলেম হচ্ছিল বলো তো? কি হয়েছে? অ্যাজমা নেই তো তোমার? তুমি বলো টুম্পা কতটা অসহায় ফিল করছিল তখন। সিরিয়াসলি, ধরো গ্রাম থেকে একটি মেয়ে এসছে, 1-1.5 লাখ লোক হয় আমাদের ওখানে, হারিয়ে গেছে, তার তো ভয় লাগছে, তার বয়ফ্রেন্ডই হবে ওটা। বাড়ির কাকা দাদাকে কেউ মিলন বলে ডাকে না। মিলন দাঁড়িয়ে আছে, টুম্পা আসছে না, কিন্তু আমার হাসি পাচ্ছে, কারণ এদিকে প্রত্যেকটা ওয়ার্ডের ওপর আরেকটা ওয়ার্ড চাপছে। এদিকে জলসত্র থেকে বলছে আমাদের অঞ্চল সভাপতি, ওদিক থেকে বলছে টুম্পা, অঞ্চল সভাপতি টুম্পা। আবার ধরো এদিক থেকে বলছে মিলন তোমার জন্য অপেক্ষা করছে, আমরা এখানে লাড্ডু বিতরণ করছি। এবার কি দুটো কাউন্টারের কথার যে অ্যামালগ্যামেশনটা হচ্ছে সেটা একেবারেই সুখকর হচ্ছে না। আর তারস্বরে চিৎকার, চারিদিক দিয়ে ভজন বাজছে। মানে তুমি ধরো শিবের ভক্ত, তুমি ওখানে গিয়ে শিবের সাথে কালীর ভক্ত তোমায় হতেই হবে, কারণ কালীরও কিছু একটা বাজছে। ওদিকে জগন্নাথের শ্রীহরি ওই গানও বাজছে, খুব ভালো কথা। আবার এই পাশ থেকে রাধা গোবিন্দ বলেও সেটারও গান বাজছে। মানে তুমি ঠিক করতে পারবে না যে তুমি কোনটা শুনতে চাও, তোমাকে ঠিক করতে দেওয়া হবে না। আমি নিজেই জগন্নাথের ভক্ত, বাড়িতে সেদিন সারাদিন আমার জগন্নাথের ভজন বেজে। ও কি কাঁদছে, ও হঠাৎ দেখলাম ভাইব্রেট করছে, ওকে ওকে ঠিক আছে। তো যাই হোক, তো ওখানে গিয়ে তুমি বিচারই করতে পারবে না তোমার সাথে কি হবে। এবং সব কিছু হয়ে যাওয়ার পর তোমার মনে হবে যে কি শান্তি, মানুষ পুজো করে শান্তি পায়, মানসিক শান্তি, পিস, কাম, এই ওয়ার্ডগুলো মাথায় আসে পুজো বললে। কিন্তু ওখানে গিয়ে মনে হবে যে জগন্নাথ দেব তুমি আছো মাথার ওপর, এইবার আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি আর থাকতে পারছি না। এবার যে অবজারভেশনগুলো, এগুলো কিন্তু দেখে একবার ভাবো, যদি তলিয়ে ভাবো, একটাও কিন্তু খুব ভালো কিছু নয়। কারণ তোমার গরমে কষ্ট হচ্ছে, প্রথমত একটা মেয়ে হারিয়ে গেছে, একটা বয়ফ্রেন্ড তার প্রেমিকাকে খুঁজে পাচ্ছে না, আবার হাসছে। ভালো কথা বললেও তোমরা হাসো মেরি, তোমাদের কলেজের জীবনে আমার ডাকবে না, সিরিয়াসলি। 4 নাম্বার যদি বলি, যারা জলসত্র থেকে জল দেয়, মিষ্টি দেয়, বাতাসা দেয় না, তাদের উপর যে অত্যাচারটা তোমরা ভাবতেও পারো না। 10টা জলের গ্লাস আছে, সেটা নিতে 25টা লোক গেলে সবকটা গ্লাস উল্টে পড়ে গেল, আবার 10টা গ্লাস ভরলো। এবার যে লাড্ডু দিচ্ছে তার গায়ে 4টে লোক উঠে পড়েছে লাড্ডু নেবে বলে। এবার এই সমস্ত কিছু ওখানে হয়, কিন্তু যার সাথে হয় তার খুব প্রবলেম, কিন্তু যে দেখছে তার খুব মজা লাগে। আর আমি এসে সেগুলো মজা মেরে বলছি, তার কারণটা কি? কমেডি না সবসময় অন্যের এক্সপেন্সে হয়। একটা ভূতের গল্প বলুন, তারপর সেই মেয়েটাকে ভূতে ধরেছিল, হেভি বলুন, ওটা বলুন। যাকে ভূতে ধরেছে আর যার ফ্যামিলির মেয়েকে ধরেছে, তাদের মনের অবস্থাটা একবার ভাবো। কিন্তু আমাদের শুনতে ভালো লাগছে। তো জিনিসটা হচ্ছে, যখনই তোমরা এখানে আদৌ কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও? কেউ চাও? ও তুমি চাও? আমার থেকে ভালোই করবে। তুমিও চাও? তুমি তো ছেড়ে দাও যমুনা ঢাকি। আর কে চাও? ও তুমিও চাও? তোমরা কেউ কখনো ভেবেছো কোন নিশটা নিয়ে কাজ? তুমি কি ভেবেছো?
বাহ, ভেরি নাইস। আর তুমি? সিরিয়াল দেখবে? তুমি অডিশনও দিতে পারো, ফর্সা ছেলেদের খুব মার্কেট আছে সিরিয়ালে। আর কে? তুমি তুমি করে বলছিলে না তুমি? হ্যাঁ, আচ্ছা, ইউ আর আ ডান্সার। আচ্ছা, আর আর কেউ বলছিলে না হাত তুললে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি নিয়ে করবে? কি আঁকো? আচ্ছা, তুমি তাহলে রোস্টিং এর কথা জানতে চাইছিলে কেন? আমি জন্মইস তো অনেক কিছু করছি, কোনোটাই ভালো হয়নি। কদিন করব? যাই হোক, বিষয়টা হচ্ছে যেটা আমি বলছিলাম, তো অন্যের এক্সপেন্সে কমেডি হয় আর ভূতের গল্প হয়। কে আসতে বল? ও আপনি বললেন? ও সরি। যাই হোক, তো এই যে জিনিসগুলো দেখেছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে খুব বিরক্তিকর। ভিড় ভাট্টা গরম, মেনলি এগুলোই ঈশ্বরের জায়গায়। কিন্তু তাকে কেন্দ্র করে যে অব্যবস্থাগুলো আমরা দেখতে পাই, সেগুলোকে কমেডি মানে হিসেবে বলা হয়, বিকজ লোকে পড়ে গেলে দেখবে আমাদের হাসি পায়। এটা ঠিক সেই রকমই। চলো বাকিটা প্লে করো। আমার মা একবার পড়ে গেছিল, আমি না তুলে হাসছিলাম। এবং সেটা এনে তুলে তুলে রথের দিক করে দাঁড়িয়ে পড়ছে। আমি প্রথম ভাবছি বাক্সর মধ্যে কি আছে, কোনো দামি ক্যামেরা, মানে সেটা পড়ে যাবে বলে বাক্স লাগিয়ে রেখেছে, সেখান থেকে ছবি নিচ্ছে। তার উপর জিনিসটা ক্লিয়ার হলো আমার কাছে, লোকে বাড়িতে গোপাল আছে, গোপালকে অনেকেই সন্তান স্নেহে পুজো করেন, তাকে নিয়ে আসছে জগন্নাথ দেবকে দেখাবে বলে। মানে লোকজন আলাদাই চিন্তা ভাবনা, ভাই আলাদা নেক্সট লেভেল চিন্তা ভাবনা, ঠাকুরকে নিয়ে এসছে ঠাকুর দেখাবে বলে। এটা কিন্তু সিরিয়াসলি নতুন ছিল। যাই হোক, রথ আমাদের ঐতিহ্য, রথ আমাদের গরিমা। যে ঠাকুরের পুজো নিয়ে অনেকে দেখবে খুব বাড়াবাড়ি করে, ঠিক আছে? আর এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিছুদিন আগে একজন অ্যারেস্ট হয়েছে এই ঠাকুর নিয়ে পাগলামো করতো। হ্যাঁ, সিরিয়াসলি, তাকে আবার লোকে তাঁতের শাড়ি বিস্কুটের প্যাকেট দিয়ে পুজো দিতে আসতো। কোনোদিন দেখেছো বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে? বলছে আমি স্বপ্নে দেখেছি, মা বলে যে আমার মেরি বিস্কুট আর ক্রিম কাকার খাবো। তো এবার বিষয়টা হচ্ছে, যারা আরে আর অরিন্দম বাবু, আপনি পরের বার ওকে সেমিনার করাবেন। হি নোজ বেটার দেন মি। হ্যাঁ, অন্তত হি ইজ অ্যাওয়্যার না কি হচ্ছে। তো এই কৃষ্ণকালী বলে একজন ভণ্ড মহিলা ছিল, কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে গেছে গো। তো পাগলামো করতো বেসিক্যালি। কি করতো, অনেক শাড়ি টাড়ি নিত, গয়না ফয়না নিত, কিন্তু তাকে না কিছু পিন পয়েন্ট করার বেশিরভাগ লোকেরই সাহস হবে না। কিন্তু যেখানে দেখবে ধর্ম, যেখানে দেখবে রিলিজিয়াস আচার বিচার আছে, সেখানে তুমি কথা বলতে পারবে না, বিকজ ধর্ম ব্যাপারটাই খুব সেন্সিটিভ। কিন্তু তোমার আবার না বললেও নয়, যেহেতু তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি বেছে নিয়েছো এই সেক্টরটা, তুমি কথা বলবে বলে। সবার আগে ইউ নিড টু বি আ গুড স্পিকার, এবং সেটা যে কোনো বিষয় হতে পারে। ও বলছে তুমি ক্রাইম ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম না, তো তুমি কৃষ্ণকালীটাও কিন্তু তোমার রিপোর্টে আসতে পারে। বর্ধমানে এই মহিলা, আগে পরে জানা গেল উনি আগে চিট ফান্ডে চাকরি করতেন, এবং হঠাৎ করে তিনি বিরাট কালী সাধিকা হয়ে গেছেন, মানে বামাখ্যাপার পরেই আর কি। তো এই বামাখ্যাপি কি করেছে, দামি দামি শাড়ি পরতো, এবং যা করতো, ওর মন্দির থেকে গঙ্গায় চান করতে যাচ্ছে 108টা জবার মালা পরে, ওই নাকি কালী। কাল চিটফান্ড আজ কালী, কোনো ঠিক নেই। মানে একটা মানে লিপ অফ ফেথ বলে না, ওর লিপ অফ ফেথটা ওরই ছিল এটা। এবং লোকে যে কি হারে পাগল, যে মহিলার আমি শিকড় জানি না, তার কোনো ব্যাক স্টোরি নেই, যে হঠাৎ করে সে কিভাবে একজন রিলিজিয়াস গুরু হয়ে গেল, তার জন্য সে যেখান দিয়ে যাচ্ছে সেই পথে মানুষ ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে, গোটা বডি ফেলে দিচ্ছে, ভক্তি দেখাচ্ছে না। ইট ইজ ভেরি পেইনফুল, ইট ইজ ভেরি স্যাড যে লোকে এইভাবে নিজেকে সমর্পণ করে। মানে তুমি তোমার 100% একজনের উপর পুরো, বলে না হিন্দিতে, নিছাওয়ার কর দে রহে হো। क्यों कर रहे हो? You don't know her properly, just because সে প্রচণ্ড একটা এক্সাজারেট করে পুজো আচ্ছা করে। তাই তোমরা এখানে অনেকেই আছো যার বাড়িতে নিশ্চয়ই নিত্যদিন পুজো হয়, বাড়ি থেকে বেরোবার আগে ঠাকুরকে একবার প্রণাম করে বেরো, ওটাও কিন্তু ভক্তি। আবার মা গো আমি তোমায় বাঁচবো না, তোমায় ছাড়া কপালে এক বালতি চন্দন লাগিয়ে সপাটারে ডাইভ মেরে দিলাম, ওটা ভক্তি নয়,
ওটা হচ্ছে আমি ভক্ত, তোমরা সেটা দেখো, তোমাকে আমি জানাচ্ছি। কিন্তু তুমি যখন কাউকে রোস্ট করছো, ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল, অন্তত এই সমস্ত ব্যাপারে। তোমার অবজারভেশন হয়তো খুব ভালো, তোমার বলা হয়তো খুব ভালো, কিন্তু তোমার একটা একটা মানে আধখানা কথাও যদি কারোর মনে লেগে যায় না, আর বিশেষ করে যেখানে ধর্ম ইনভলভড, তুমি হয়ে যাবে স্কেপগোট। বাড়ি এসে ইট মেরে যাবে লোকে, সিরিয়াসলি নক করবে এসে, কে ইট মারতে এসছি। এটা হবে, এটাই হবে। তাই যখন তুমি কাউকে রোস্ট করছো, সবার আগে দেখো যে এটা আদৌ রোস্ট করার মতো বিষয় কিনা, বা এটা নিয়ে জার্নালিজম তুমি বলছিলে না, এটা আদৌ খবরে আসার যোগ্য কিনা। মানে হয়তো অ্যারেস্ট হওয়ার পরে তুমি খবরটা করতে যাচ্ছ, কিন্তু তুমি যদি আগে থেকে তাকে পিন পয়েন্ট করা শুরু করো যে আপনি কেন করেন, আপনার এখানে লোকে বিস্কুট নিয়ে পুজো দিতে আসে কেন, রাইট? হ্যাঁ, কে বললো এটা? ঠিকই বলেছো তুমি, ওটা রং নাম্বার, নাম্বার ডাজ নট এক্সিস্ট। তো এই জিনিসগুলো যখন হয়, ধর্ম, জাত মানে কাস্ট অ্যান্ড ক্রিড যেখানে আছে না, সেই ক্ষেত্রে খুব সেন্সিটিভ এরিয়াগুলোতে তোমরা পারলে এড়িয়েই যেও, যেহেতু তোমরা একদম নিউ কামার। এখন ধ্রুব রাঠি যে নমস্কার দোস্তু বলে শুরু করে দেয়, সেটাও করতে পারে কেন? কারণ ও বহুদিন ধরে করে আসছে। ওকে গালাগাল দেওয়ার লোকের যেমন অভাব নেই, ওকে সাপোর্ট করার লোকেরও কিন্তু অভাব নেই। আবার ওইখানে এলভিস যাদব ওকে কুকুর টুকুর বলে দিচ্ছে, বলছে তো ওকে সাপোর্ট করার গালি দেওয়ার লোকের অভাব নেই। কিছু লোক আছে সিস্টাম বলে একটা লিখে দিয়ে চলে গেল। মানে ইউ জাস্ট নিড টু নো হাউ টু ডিল উইথ ইট, বিকজ সেন্সিটিভ এরিয়াস, প্রথম কথা লেসন নাম্বার 1 যদি বলি, টাচই করো না। দ্বিতীয় কথা, তখনই টাচ করো কন্টেন্ট ক্রিয়েট করার সময় যখন তোমার মনে হবে যে এখানে পিন পয়েন্ট করার কিছু আছে। সব সময় ব্যক্তি আক্রমণের দিকে যাবে না, কার্যকলাপগুলোকে দেখো। কারণ ব্যক্তিটাকে তুমি চেনো না, কিন্তু ওর কাজটা তুমি দেখতে পাচ্ছ। ও যদি তোমায় বলে তুমি যে আমায় পিন পয়েন্ট করছো জানো আমার নামে, তোমার কাছে প্রমাণ নেই, কিন্তু যেটা তুমি করতে পারছো সেটা নিয়েই করো। জাস্ট লাইক যমুনা ঢাকি। হ্যাঁ, শুনতে কিন্তু হাস্যকর লাগছে, কিন্তু এটাই কাজের কাজ। তুমি যমুনা ঢাকি যে করছে তাকে নিয়ে পড়ো না, তার কার্যকলাপগুলো নিয়ে বলো, অনেক বেশি মাইলেজ পাবে সেগুলোর জন্য। কারণ সেটা তুমি লোককে দেখাতে পারছো। ব্যক্তি আক্রমণের দিকে জীবনেও যাবে না, কোনো দিন যাবে না, সে তুমি যে ধরনের কন্টেন্টই করো। ইভেন তুমি যদি আর্টও বানাচ্ছ না, তুমি যে লোকটাকে নিয়ে ধরো তুমি আঁকো, কার্টুন আঁকছো, ক্যারিকেচার ড্রয়িং করো, কোনো লোককে নিয়ে করো না। এই কৃষ্ণকালী মা হয়ে বসেছিল, ওকে এঁকো না, ওর কোনো অ্যাক্টিভিটিকে আঁকো, তাহলে কি তুমি দেখাতে পারবে। বুঝতে পারছো? এটাই অবজারভেশন, এটাই হচ্ছে তার অ্যাপ্লিকেশন যখন তুমি কন্টেন্টের দিকে যাচ্ছ। উফ, আমাকে একটা চাকরি দেবেন? ঠিক আছে, প্লে করো বাকিটা। আমাদের রথযাত্রা একটা ঐতিহ্য আছে, কিন্তু সেই ঐতিহ্যকে লোকে যদি অসহ্য করে ফেলে তাহলে তো মহা মুশকিল। দুর্গাপুজোর সময় মেকআপ আর্টিস্টরা দুর্গা সাজায়, কালী পুজোর সময় মেকআপ আর্টিস্টরা কালী সাজায়, নতুন অ্যাডিশন রথের সময় একজন জগন্নাথ সাজিয়েছে। ভাই কে জগন্নাথ সাজিয়েছে, কে মেকআপ আর্টিস্ট আমি জানি না, কারণ কোন মানে প্রোফাইল থেকে আপলোড হয়েছে সেটাই আমি জানি না, কোন প্রোফাইল বা পেজ থেকে। আমি লোকের মিম দেখে ব্যাপারটা সম্বন্ধে জানতে চেয়েছি। আমার পার্সোনাল কাউকে কিছু বলারও নেই, যে যার বুঝবে, ন্যাড়া মাথায় ফুল গুঁজবে। কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে, তুমি জগন্নাথ সাজাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি একবার ভাববে না যে জগন্নাথ করতে গিয়ে আমি জঘন্যনাথ না বানিয়ে ফেলি। তা এই মেকআপ জগন্নাথ লোকে গাদা গাদা লোকে দেখেছে এবং ফ্যাক ফ্যাক করে হেসেছে, আর আমি ভীষণভাবে স্তম্ভিত হয়ে গেছি যে এটা কি এবং এটা কেন। আমরা কি জানি, জগন্নাথ মানে জগতের নাথ, তিনি সমগ্র জগতের রক্ষাকর্তা, তার শরীরে ব্রহ্ম পদার্থের অবস্থান। আর এই জগন্নাথের শরীরে কোনো পদার্থ আছে আগে আমায় বলো। এবার এটা বাচ্চা মেয়ে না বড় মেয়ে সেটা আমি বুঝতে পারছি না। একজন কমেন্টে এসে লিখছে, একটা বাচ্চাকে নিয়ে খিল্লি করতে লজ্জা করে না? তোমার বাড়ির বাচ্চা হলে পারতে খিল্লি করতে? প্রথমত আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, আর দ্বিতীয়ত আমার বাড়ির যদি বাচ্চা হতো ভাই, আমি এমন কোনো কাজই করতাম না যাতে তাকে খিল্লির পাত্র হতে হয়। আমি নিজেই যদি বুঝতে পারি যে না জিনিসটা না খুব সুবিধার মনে হচ্ছে না, আমি সার্গিস ওটা ফেসবুকে দিতে দেবো না। ভাই যাকে জগন্নাথ সাজানো হয়েছে সে। এবার কমেন্ট সেকশনে যাও, জগন্নাথের ছবিটা দেখো, ঠিক আছে? अब हम बोले तो बोले क्या, करे तो करे क्या, ठीक है।
ভাল লেগেছে? এবার বলো আমি এটাকে নিয়ে কি করবো রোস্ট না কি করবো না? করো কি করা হয়ে গেছে আর করবো? ও আচ্ছা আচ্ছা নমস্কার। ফার্স্ট ইয়ার জার্নালিজম এন্ড অ্যানিমেশন। না আমাদের লাইভ হচ্ছে, সেই জন্য মাইকটা দাও। চলছে। First year is no fear. By the time you get second year, it's known as the first gear. So try to get as much as you can from your teachers and your peers, because this is a branch of study where you'd be out in the world gathering information, knowledge, and everything. So you'll be remaining in the class for less time compared to the other classrooms, and those classrooms are not fitted with these ACs and not fitted with all these conveniences, right? So I am sure that you are looking forward to such nice career ahead. Wish you all the best, and I hope that you come out successful. I'm sure that you have dreams in your mind, isn't it? Huh? Yes? What kind of dream you have? You want to be a photographer. What about you, madam? Yes, you? What do you want to become? No, you. Yeah. Yes. You want to become a journalist? Then? Okay. Designer. Okay. What about you? Then why did you choose this? You could have chose biotechnology. Who stopped you? হ্যাঁ। ব্রেকআপস না ব্রেকডাউনস? ওকে। Wish you all the best, but make up your mind very fast as soon as you can. Yes, sir. Yes, sir. Isn't it? What about you? Yeah? You? Yeah. Independent journalist. And what do you mean by that? Independent journalist? We don't depend upon anyone. No, sir. And what is it? Independent journalist? প্রথম শুনলাম জীবনে। কি আপনার হ্যাঁ? কি কিরকম হয় এটা? এটা মানে ধরুন আপনি কোনো নোন কোনো সংস্থায় নেই, আপনি রিপোর্টিং করছেন, কোথাও যাচ্ছেন, চুরি হয়েছে, নিজে দেখলেন, নিজে রিপোর্টটা লিখলেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেন, দ্য হোল থিং। Yes. Oh, acha. Anybody have any kind of wildest kind of dreams? Like you want to become this or that? Want to share something? Huh? Yes? No? No one? You? Oh, excellent. Go ahead. আমি অ্যাকচুয়ালি অ্যানিমেশন নিয়ে তো পড়তে আমার ড্রয়িংয়ের উপর ঝোঁক আছে, তো সাথে এবার অ্যানিমেশন নিয়েও পড়ার ইচ্ছা, একটা ভালো অ্যানিমেটর হব, সাথে সাথে ঝিলামদির মতো একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। তো মানে
এরকম ঝিলাম দিয়ে অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার্ড হই দিদিকে দেখে, কারণ আমিও মাঝে মাঝে ফানি ভিডিও বানাই, তো সবাই দেখে খুব হাসে, বলে খুব ভালো বানাচ্ছিস, বানিয়ে যা, চালিয়ে যা। তো দিদিকে দেখে সত্যি আমি ইন্সপায়ার্ড হই, মানে না সত্যি দিদিকে দেখে ইন্সপায়ার্ড হয়, তো এরকমই একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই সাইডে, আর সাথে একটা অ্যানিমেটর হতে চাই ভালো, এইটাই ইচ্ছা আছে। Excellent. Thank you so much. See, why I was asking you this question is, nowadays what is happening is a little bit of change in conception in journalism. You have seen photographers, you have seen journalists going to the field and collecting, information. You have seen editors, and you have seen program casters, right? Who cast the program. All of a sudden, these 4, 5, or 6 roles are merged into one. So these organizations now look after having 5 in 1 or maybe 6 in 1. So you'll go to the situation as a journalist as well as a photographer, cover the news, come back, edit it, and then probably go live on the air. You understand? So certainly we as a department or we as a university would like each and every one of you to be that. Okay? I'm literally meaning to be that. So gather as much as you can, and my best wishes are always with you. Thank you so much. Thank you. থ্যাংক ইউ স্যার। আমরা কন্টিনিউ করি এই ছবিটা নিয়ে। ছবিটা বড় কর। বাচ্চা না বড় মেয়ে আমি জানি না, কিন্তু সে যেই হোক তাকে খাওয়াও, তার শরীরে ভিটামিন, প্রোটিন, মিনারেল ইত্যাদির দরকার আছে, মেকআপের নয়। যে এখনো ঠিক মতো করে টলার, স্ট্রঙ্গার, সারপারি হয়নি, তাকে তুমি জগন্নাথ সাজাবে কেন? ছোট বাচ্চারা রথের দিন জগন্নাথ দেখে প্রণাম করে, আর এখন এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, নিশ্চয়ই বাবা মারা ফটোতেও তাকে দেখা, এই দেখ এটা জগন্নাথ ঠাকুর। সে যখন প্রথম বুঝতে শিখছে সে প্রণাম করছে, এই জগন্নাথ দেখে তো বাচ্চা কোকিয়ে উঠছে, কেঁদে ভয় পাচ্ছে। মানে আমি বলতে চাইছি মানুষজনকে আপনারা কি পেয়েছেন? গত 15 বছরে থিম পুজোর চক করে যা দেখতে পাই এক একটা প্যান্ডেলে গিয়ে, মানে দুর্গা ঠাকুরকে নিয়ে যে কি ছেলে খেলাটা আমি মানে বলতে পারবো না। হাত পা গুলো দেখলে মনে এক একটা জায়গায় এত ক্রিয়েটিভিটি তাদের, দুর্গা ঠাকুরের 10টা হাত দেখে আমি ব্যাকটেরিয়া ভেবেছি, আর এক জায়গায় গিয়ে দেখছি এমন ক্রিয়েটিভিটি করেছে, দুর্গা ঠাকুরের বাহন সিংহকে অসুর ভেবেছি, অসুরকে সিংহ ভেবেছি। এবার জগন্নাথ দেবকে নিয়েও শুরু হলো। দেখুন, যদি কাজ করতে ইচ্ছে করে, ক্রিয়েটিভিটি ইচ্ছে করে করতে, অ্যাপ্লাই যে লোককে দেখাই দেখো আমি এটা পারি, আমি আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা করছি, অবশ্যই জ্ঞানের কথা শুনে লাভ নেই। যেটা শোনার সেটা শোন, এগুলো শুনে লাভ নেই, কিন্তু তাও বলছি, আমার বলতেই টাকা হয়েছে। এই লাস্ট যে কথাগুলো আমি বললাম, তোমরা কারা কারা একমত কথাগুলোর সাথে? শুনেছ? মানে তোমাদের সবারই কি সাবেকি পুজো ভালো লাগে না থিম পুজো ভালো? আচ্ছা, তোমায় যখন জিজ্ঞেস করলো হোয়াট ডু ওয়ান্ট টু বিকাম, তুমি কেন এইসব বললে? আমি তো যমুনাটা কি বলে ভেবেছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি কাজের কথায় আসি। দেখো, আমি এখানে দুর্গা ঠাকুরকে নিয়ে কি হেসেছি? হাসিনি। তো দুর্গা ঠাকুরের প্রেজেন্টেশনটা নিয়ে বলেছি, যেটা রিসেন্ট টাইমস আমরা দেখতে পাই কোনো মণ্ডপে গেলে। তুমি এত চুপচাপ কেন? আই ওকে? খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি তোমার থেকেও চুপ হওয়ার চেষ্টা করছিলাম, আস্তে আস্তে বলে। ওকে, তো এখন যখন আমরা দেখতে পাই থিম পুজোর প্যান্ডেলগুলোতে গিয়ে, সিরিয়াসলি বলো তো, ওইখানে ঢুকে এক একটা প্যান্ডেল তো আবার সাউন্ড প্রুফ করে রাখে ভেতরটা, ভেতরে গিয়ে আবার কথা বলতে পারবে না। হঠাৎ দেখছি এদিকে সমুদ্রের ঢেউ আসছে, ছাচ্ছার ছাচ্ছার করে আওয়াজ হচ্ছে, ওইটা শুনতে হবে বলে চুপ করে থাকতে হবে। আবার সিকিউরিটি গার্ডরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশের মতো, তাকায়। মানে এবার হয়ে গেছে, অনেক দীঘা দেখে নিয়েছো, বেরিয়ে যাও। আমরা বেরিয়ে যাই। এবার তুমি বলো তো, আমরা যখন ঢুকি, দেখো নতুনত্ব আনাটা খারাপ নয়, আর নতুনত্ব যে আসবেই এটাই সমাজের নিয়ম, দস্তুর।
তো যখন আমি ঢুকবো, আমার তো প্যান্ডেলটা আমার কাছে মুখ্য নয়, প্যান্ডেলটা আমার উপলক্ষ নয়, ঠাকুরটা উপলক্ষ, তাই প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলটা দেখতে গিয়ে ঠাকুরকে, ও ঠিক আছে আপনিও আছেন, ঠিক আছে, এটা তো না। আমি ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেল দেখি। কিন্তু এখন কি হয়ে যায়, শ্রীভূমির প্যান্ডেলটা দেখেছিস, বুর্জ খলিফা করেছে। বুর্জ খলিফা দুবাইতে আছে, এখানেও আছে, ইকো পার্কেও একটা বুর্জ খলিফা হবে হবে শুনছি, কৃষ্ণনগরেও আছে। তা বুর্জ আমরা দুবাইয়ের থেকে কতটা এগিয়ে। দুবাইতে একটাই বুর্জ খলিফা আছে, আমাদের এখানে গাদা গাদা বুর্জ খলিফা আছে, প্রত্যেকটা মুড়ে মুড়ে দাঁড়াচ্ছে। এমনকি আমরা প্যান্ডেলের নামে টেম্পোরারি বুর্জ খলিফাও করে দিচ্ছি, যেটা দুদিন বাদে আবার খুলেও নেওয়া যাবে। এবার যখন এই জিনিসগুলো হয় তখন কি হয়ে যায় বলো তো, একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়ে যায়। এবার আমার সাথে অনেকেরই মতের মিল নাও হতে পারে। তার কারণ হচ্ছে কেউ বলবে আমার ভাল লাগে, আমি প্যান্ডেলই দেখবো, যাব, কিন্তু ওই একটা বুর্জ খলিফা দেখতে গিয়ে লোকের খালি পা হয়ে যায়, এত ভিড়, চটি ছিঁড়ে চটি ওখানেই রয়ে গেছে, সে খালি পা রেস্টুরেন্টে যাচ্ছে চিলি চিকেন খাবে। কোনটা কাম্য? যখন এই ধরনের জিনিসগুলো হয় না, পুজোটা দেখবে কত কর্পোরেট হয়ে গেছে। ছোটবেলায় আমি ক্যাব ফাটাতে ফাটাতে বন্ধুদের সাথে এদিক ওদিক প্যান্ডেলে যেতাম, ধীমধাম করে পুজো তো দেখতাম। এখন পুজো দেখতে যাই, প্যান্ডেলে ঢোকার আগে দেখি বরুণ ধাওয়ান গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, লাক্স কোজি। এত কোজি হয়ে গেছে না ব্যাপারগুলো। আর সব জায়গায় একটা করে পোস্টার, এদিকে অক্ষয় কুমার চোখে আঙুল ঢুকে বলছে বিমল খাও, আবার ওদিকে অক্ষয় কুমারও বলছে, এখন আগে অক্ষয় কুমার খুব শরীর টরীর নিয়ে বলতো এই করো সেই করো, এখন ও বিমল খায়। এই জন্যই বলে ভালো বন্ধু সঙ্গ নিজে বুঝে করতে হয়। মিশে যাওয়া যদি তোমার সাথে ভোগো, এবার সে ঠিক আছে ব্যাপার, সেটা ব্যাপার না, শাহরুখ খানও বিমল খায়। কিন্তু আমার কথা হচ্ছে একটা পুজো যেটা ঘিরে বাচ্চা বুড়ো সবাই আনন্দ করে, সেটা দেখতে যাওয়ার পথে আমি এত গুটখা দেখবো কেন? কেন গুটখার থেকে স্পন্সরশিপ নিতে হবে আমাকে? তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যে একটা দায় আছে, গুটখার থেকেও বিজ্ঞাপন নেওয়া। এটা হাস্যকর লাগে, কিন্তু দায়টা কোথায়? আমাকে আরও বড় পুজো করতে হবে। শুধু লাক্স কোজি স্যান্ডো গেঞ্জি দিয়ে আমার হচ্ছে না, আমার গুটখাও লাগবে, এ পাশ থেকে রোচক মশলা এটাও লাগবে, আমার সব লাগবে, না হলে বুর্জ খলিফার মাথাটা কমপ্লিট হবে না। এটা কারণ। আর তার ফলাফল হচ্ছে ওই ঘন্টায় 10,000 লোক ওইখানে গিয়ে গোতাগুতি করছে। ঠিক আছে, দমদম নাগের বাজার এরিয়া তুমি পা ফেলতে পারবে না, কেন? বুর্জ খলিফা। কেন যাব আমি? আমি তো পুজোর জন্য এসেছি, ক্যাপ ফাটাবো, রোল খাবো, শান্তিতে দুদণ্ড ঠাকুরটাকে দেখবো, প্রণাম করবো, বেরিয়ে আসবো। কিন্তু না, তোমাকে দুদণ্ড দাঁড়াতে দেওয়া হবে না। ওখানে গিয়ে এরকমভাবে দেখবে যেতে বলে, চলে যান চলে যান, তাই তুই আসতে বলিস কেন? যদি আমি চলেই যাব। থ্যাংক ইউ। এই স্ট্যান্ড আপ হচ্ছে, যাই হোক। এবং আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে যখনই তোমরা দুর্গাপুজো এরকম যাবে, দেখবে কিছু স্বেচ্ছাসেবক থাকে। এই সেবকরা কতটা স্বেচ্ছায় সেবা করে আমি জানি না, কিন্তু এদের মধ্যে একটা বিরাট মাতোয়ারা জিনিস কাজ করে। আমি 10 জনের বেশি কাউকে ঢুকতে দেবো না, একটা দড়ি ফেলে দেবো, 10 জন আসবে, ওদিকে বাবা ঢুকে গেছে, মা আর বাচ্চা বলছে আরে আমি ওনার সাথে আছি, না 10 জনই ঢুকবে। বাবা পেছনের গেট দিয়ে হাত নেড়ে নেড়ে বেরোচ্ছে, আমি এইখানে আছি, এবার সে এদিক দিয়ে বেরোতে পারছে না, ওই দিয়ে যেতে পারছে না, বাচ্চা কোকিয়ে উঠছে। এগুলোর কারণ কি? এগুলোর কারণই হচ্ছে এক্সাজারেশন। সব কিছু এক্সট্রাভ্যাগান্ট হতে হবে, সব কিছু। যে কোনো পুজোর নাম নিয়ে নাও যেগুলোর খুব নাম আছে, যেগুলো ওই মোড়ের মাথার পুজো নয়, 7টার সময় চলে আসবেন অঞ্জলি হবে, আচ্ছা ঠিক আছে, না, ওই বড় পুজোগুলো একদম কোর, ওখানে যারা থাকে তারা বাদে কেউ অঞ্জলির কথা ভাবতেও পারে না, কারণ ভেতরটাই অঞ্জলি জুয়েলার্সের মতো। ওখানে অঞ্জলি দেবে কি? তুমি ঢুকতেই তো পারছো না ওইখানে। এইখানে এসেই আমার একটা জিনিস তৈরি হয়েছে, এত চাহিদা কেন? আমাকে বুর্জ খলিফা করতেই হবে তার তো মানে নেই। আমি বড় পুজোই করব, কিন্তু অত বড় পুজো না করে আমি তো আরও অনেক কিছু করতে পারি, যেটা ধরো সারা বছর আমি করে যেতে পারবো। একটা ক্লাবের তরফ থেকে আমরা কি এক্সপেক্ট করি? দেখে দেখে যেটা আমাদের মানে একটা অভ্যাস হয়ে গেছে, ক্লাব মানেই ভেতরে দুটো ক্যারাম বোর্ড থাকে, কিছু 25 বছরের ছেলে ক্যারাম পেটে, এবং এরাই পুজোর সময় চাঁদা তোলে, এবং পুজোর পরে এরাই ওখানে নাচানাচি করে, ব্যাস ক্লাব শেষ। কিন্তু একটা ক্লাব, একটা সমন্বয় মানে কি তাই?
যত দিন যাচ্ছে এত গ্লস বাড়ছে এবং গ্লসের রিকোয়ারমেন্ট এত পাল্লা দিয়ে বাড়ছে, তুমি এরপরে বুর্জ খালিফা কেন একটা নতুন দুবাইও দেখতে পারো প্যান্ডেলের জায়গায়, কিন্তু সেই জায়গাটায় তুমি আদৌ যাবে কিনা এটা তোমার হাতে। আমার বন্ধুরা অনেকবার বলেছিল চল এই ঠাকুর দেখে আসি, চল ওই ঠাকুর দেখে আসি, মানে যেগুলো যেতে গিয়ে মোটামুটি 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, 2 মিনিটে ঠাকুর দেখা হয়ে যায়। আমি যাইনি, তার কারণ হচ্ছে আমি কেন যাব, সেখানে ঠাকুরটা গুরুত্বপূর্ণ নয়, সংস্থাটা গুরুত্বপূর্ণ যারা আয়োজন করছে এবং তাদের ওই খরচাপাতিটা, যেটা কিছুদিন আগে আমরা দেখলাম অল ইন্ডিয়া একটা প্রোগ্রাম হলো না, আরে যা 2 মাস ধরে হলো বিয়েটা, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। কেন মানে ব্রিটিশরা 200 বছর নিয়ে গেছে তাও হচ্ছে না, এটাই বলে তেলা মাথায় তেল দেয়। আমি ভেবেছিলাম আবার সামনের বিবাহ বার্ষিকীটা ওরা এরকম করবে। লন্ডন কেন গেছে বুঝতে পেরেছি আমি, বিরাট কোহলি আসেনি না, ওখানে আছে তো, হি ইজ দেয়ার না, ওখানে গিয়ে নেমন্তন্ন খাওয়াবে। তুই খাবি না মানে তো খেতেই হবে, এরকম একটা ব্যাপার। সাউন্ড আসছে না, আপনি এরকম 3বার দেখালেন, আমি কোনটা বুঝবো? ঠিক আছে না, এটা ঠিক আছে তো, ওকে। আর কারোর কোনো প্রশ্ন এখনো আছে? 3টের সময় র্যাপ আপ করবো, তো ম্যামকে 3টের সময় ছেড়ে দিতে হবে। সো ইফ শি ইজ উইলিং তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আইডিয়ালি 3 o'clock উই শুড র্যাপ আপ, ওকে। তো তার আগে কয়েকটা জিনিস, মানে আমার পার্সোনাল ইয়ে, সেটা হচ্ছে এক হচ্ছে তোমার গলা একটা গান শুনতে চাই, না এইটা প্লিজ এইটা করবেন প্লিজ। না, এটা করবেন ইটস না। মানে ইউ আর আ ভেরি গুড সিঙ্গার। স্যার আমি অটো টিউনে গাই, এখানে দিতে পারবেন না? হ্যাঁ না, অত বড় শিল্পী নই আমি, আমি টনি কাকুর। 2 লাইন। আরে কি বলছেন বলুন তো, সবাই কি চাও শুনতে? আরে কেন বলো ভাই এসো, আর তুমি এটা কেন করছো? হ্যাঁ হ্যাঁ ওভার অ্যাক্টিং গা, হ্যাঁ তুই ফোনটা নিয়ে বসে গেছো যমুনা ঢাকি হঠাৎ করে, তুমি যমুনা ঢাকি তুমি ফোন নিয়ে বসে আছো কেন? তোমার তো ঢাক নিয়ে বসা উচিত। এ গিটার কারোর আছে? যাও নিয়ে আসো, যাও ছুটে যাও, দৌড়ে এসো, বাসে করে যাও, যাও ছুটে যাও, দৌড়ে এসো, কে আছে? আচ্ছা টুম্পা সোনা গানটা ভালো লাগে, ওটাই গাইবো। তোমরা কি 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 মনে হচ্ছে তোমার? আমি হাতির ছবি দেখ, এরপরে কি গাইবো? ভালোবাসা কেন এত অসহায়, এই ধরনের কিছু? তোমাকে এত স্পেসিফিক কে হতে বলেছে? দেব গায় না, দেব শুধু লিপ দেয়। আজে বাজে বললেই হলো নাকি? আছে হ্যাঁ কিসি কে পাস, তাড়াতাড়ি বলো। আছে আছে আছে, কি হতে কি চাইছে ও, কি হয়েছে ওর? আরে তুমিও গাইতে পারো, কি বলবে? টুম্পার সঙ্গে র্যাপ হলে সিরিয়াসলি? তাই চ্যানেল বলে, অ্যাকাউন্ট তো ব্যাংকেও সবার আছে, অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট কে? তোমরা কি কেউ গিটার আনতে গেছে না? নেই, যায়নি, আমি জানি না। কেউ কি গেছে?
স্যার ওদিকে রেগে গেছে গিটার আনতে বলার জন্য। কি তোমার এত বড় সাহস, তুমি গিটার চাইছো? স্যার কেউ গিটার আনতে গেছে? এখানে গিটার কে বাজায়? এখানে গিটার কে বাজায়? ওয়াও, ইউ গাইজ আর নট ইভেন লিসনিং। হ্যাঁ বলো। মাইক কেন লাগবে? ফেম পাওয়ার আগে তো লাইফটা একটু আলাদা থাকে, তো ফেম পাওয়ার পরের লাইফটা কেমন এনজয় করছো আমি জাস্ট বললাম। ফেম ফেম মানে ফেম পেয়েছি আমি, অবভিয়াসলি ওরা মনে হয়। এটা একদম ঠিক না। আমার বাড়িতে রোজ এখনো বলে তোর কিছু হবে না, কিছুই হয় না। আমার দাদু বলেছে তুই বড় হয়ে রিক্সা চালাবি। সিরিয়াসলি, এখন আমি এত বেটে রিক্সায় প্যাডেলে পাও পাই না ঠিক করে, আমি কিছুই চালাতে পারবো না। এই একটা চ্যানেল চালাচ্ছি তাতে অনেক কিছু হয়ে গেছে। টোটো, হ্যাঁ টোটো টোটো চালিয়েছি আমি, টোটো কিন্তু আমি চালিয়েছি, সিরিয়াসলি চালিয়েছি। র্যাপিডো, র্যাপিডো টোটো হয়? স্কুটি স্কুটি স্কুটি। ঠিক আছে ভাবি, সাইড হাসল দেখতে হবে। এ তোমরা কি কেউ আনতে গেছে, কেউ বাজাতে পারো গিটার এখানে? ভাই তোমরা এরকম লোকের সামনেই প্রাইভেট প্রাইভেট এগুলো বলো, আলাদাই ব্যাপার তো, একদম আন্ডারগ্রাউন্ড। আনতে গেছে কেউ? তোমরা কেউ গিটার বাজাতে পারো এখানে? নিশ্চয়ই পারে, এমনি স্ট্রামিং করতে পারবে তো আনলে, কিন্তু আদৌ গেছে কিনা সেটা কিন্তু জানি না। বাহ বাহ, কে বাত है। আমাকে এটা জানিয়ে দিলে খুব ভালো হয়, এই মালটা আসছে কিনা। তারপরে ওর মতন হয় ব্যাপারটা, ওর উত্তর দেওয়া শেষ হয়ে যাওয়ার পর হাতে মাইক দিয়েছিল, আমার গানটা শেষ হওয়ার পর গিটার আনবে। ওটা খালি কনফার্ম করলেই হবে আনছে কি না। ওকে, নট আ বিগ ডিল। তো টুম্পা সোনা প্রত্যেকেই জানো রাইট? তুমি চিক চিক করছো কেন? আচ্ছা, আমি যেটা গাইতে চলেছি সেটা হচ্ছে টুম্পা সোনা, ঠিক আছে? অনেক রিকোয়েস্টের পর, আমি খুব বড় শিল্পী, মোটামুটি 120 বার না বললে আমাকে আমি করি না, তো তোমরা মোটামুটি বলে দিয়েছো, সেজন্য আমি গাইছি। কিন্তু এই টুম্পা সোনাটা ট্যাড বিট ডিফারেন্ট হবে, সেই জন্যই গিটার চাইছিলাম, কারণ ঢিঙ্কা চিকাটা গিটার আসবে না ব্যাপারটা। ওকে। বেনারসি পড়িয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে তারা পিঠে গিয়ে করে ফেললাম বিয়ে, রাতে ফুল সজ্জা হলো, তারপরে সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খৈনি খাবো না। চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব ডিনার ডেটে, পোচ মামলেট খেতে। থ্যাংক ইউ। আই হোপ ভালো লেগেছে, থ্যাংক ইউ। স্যাড না, রোমান্টিক। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো। হ্যাঁ তো একটা গ্রুপ ফটো করবো আমরা। আচ্ছা দাঁড়াও, তোমাদের মধ্যে একটা জায়গা করো, ঝিলাম ম্যাম ওখানে গিয়ে বসবে, আমরা একটা ফটো করবো ওদের মাঝখানে।